আজকে আমরা চলেছি পিকনিক করতে একটি পুরনো ঐতিহ্যবাহী শহরে, ছোট্ট শহর ব্যান্ডেলের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা ঘুরে দেখব পুরো ব্যান্ডেলের শহরের দর্শনীয় স্থানগুলি। ট্রেনে নানা রকম মজা নিতে নিতে আমরা এসে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। স্টেশনে নেমেই দেখতে পেলাম সেই ঐতিহ্যবাহী একটি ইঞ্জিন। এখান থেকে আমরা চলে যাব টোটোতে করে আমাদের পিকনিক স্পট, উল্লাস পিকনিক স্পট। এরপরে আমরা এখান থেকেই ঘুরতে যাব বাদবাকি পয়েন্টগুলিতে। আমরা পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। অনেক বড় জায়গা নিয়ে এই আশ্রমটি, খুবই সুন্দর পরিবেশের, ছোট্টখাট্ট একটি গ্রাম যেন মনে হচ্ছে। শ্রী শ্যামাচরণ লাহিড়ী এটি প্রতিষ্ঠা করেছেন। এখানে ঢুকেই দেখতে পেলাম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর একটি নমুনা। মাকে সাদরে অভ্যর্থনা করা হচ্ছে এখানে। এখানকার মূর্তিগুলি অপূর্ব সুন্দর। আশ্রমটি দেখবার জন্য প্রচুর মানুষ এসেছেন এখানে। দুর্গা ঠাকুরের একটি মন্দির এখানে রয়েছে। দোল উৎসবের সময় এখানে বাৎসরিক উৎসব হয় খুব বড় করে। এখানে প্রতিদিনই ভোগ দেওয়া হয়। ভোগের জন্য কুপন কাটতে হয় 10টা থেকে 12টা অবধি 70 টাকার বিনিময়ে। ভোগ বিতরণ শুরু হয় 1টা থেকে। এখানেও বাচ্চাদের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে। ছোট একটি পার্কের মতো করা রয়েছে, যেখানে বাচ্চারা আসলে ভালোভাবে উপভোগ করতে পারেন এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে পার্কের মতো। এখানে একটা গ্যালারি মতো করা রয়েছে, ভেতরটা খুবই সুন্দর। জাতীয় পতাকার 3টি রঙের উপরে আমাদের 3 মনীষীর স্ট্যাচু, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে সেই রথ দেখানো হয়েছে যেখানে অর্জুনের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। মূল মন্দিরে প্রবেশ করবার আগেই আমরা এই স্ট্যাচুটি দেখতে পাবো। এরপরে আমরা চলে যাব মূল মন্দিরে। এখানে কোনো টিকিটের প্রয়োজন হয় না, সবার জন্যই অবারিত দ্বার এই মন্দিরে। এই মন্দিরটি সর্বধর্ম সমন্বয়ের একটি দৃষ্টান্ত। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে মহিলাদের মাথায় কাপড় দিয়ে তবেই প্রবেশ করতে হয়। পুরুষদের জন্য মাথায় কিছুই দেওয়া চলবে না। এখানে শ্বেত শুভ্র মন্দিরটি অপূর্ব লাগছে। আজ ভেতরে অনেক পুণ্যার্থী এসেছেন। মন্দির চত্বরেও 2টি মন্দির রয়েছে, ডান দিকে এবং বাঁ দিকে। এখানে প্রবেশ করতে গেলে সামনে জল রাখা রয়েছে, সেই পা পরিষ্কার করে ধুয়ে তবে মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে বুদ্ধদেবেরও মূর্তি রয়েছে গাছের তলায়। আমরা এবার চলে এসেছি প্রার্থনা গৃহের ভেতরে। খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে প্রতিষ্ঠাতা শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের একটি ছবি আমরা দেখতে পেলাম। এবার আমাদের ঠিকানা
গায়ত্রী দেবীর আশ্রমে। এই গায়ত্রী দেবীর আশ্রমটি হরিদ্বারের অতি পরিচিত শান্তি কুঞ্জের আদলে নির্মাণ করা হয়েছে। এই আশ্রমটি শ্রী পণ্ডিত রাম শর্মা আচার্য ও ভগবতী দেবী 2000 সালে রাজহাট এলাকায় স্থাপন করেছেন। এই আশ্রমের ভিতরটিও ভারী চমৎকার, মনকে একেবারে শান্ত করে তোলে। এই আশ্রমের ভিতরে অনেক মন্দির, গোশালা এবং নানা রকম দর্শনীয় স্থান রয়েছে। ঘুরে দেখতে দেখতে আশ্রম আমরা চলে এলাম ধর্ম আলোচনার একটি মঞ্চে। সময় না থাকায় এখানে বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না। পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য ও ভগবতী দেবীর ওনাদের ছবি দেখতে পেলাম। এই মন্দিরটিতে মহাকালের উপর রুদ্র রূপে ভগবান শিবের সেই মূর্তি। আশ্রমের চারিপাশটি আমরা খুব সুন্দরভাবে দেখলাম। এবার এখান থেকে আমরা চলে যাব দেবানন্দপুরের উদ্দেশ্যে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি জড়িত সেই দেবানন্দপুরে। আমরা এখন চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ছোটবেলায় নৌকো নিয়ে পার করে ফেলেছিলেন যে সরস্বতী নদী, সেটিকে দেখতে। যদিও এটি এখন শুকিয়ে গেছে। আমরা এখন পৌঁছে গেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটা, যেখানে 1876 সালে 15ই সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেন। প্রবেশ করেই দেখতে পেলাম ওনাদের বৈঠকখানা। বৈঠকখানা পেরিয়ে এসে আমরা কথাশিল্পীর একটি মূর্তি দেখতে পেলাম। এখানে একটি সরস্বতী মন্দির বলে সংগ্রহশালা রয়েছে, ওখানেও আমরা যাব। এসে পৌঁছিয়েছি সরস্বতী মন্দির সংগ্রহশালায়। বন্ধ থাকায় প্রবেশ করতে পারলাম না। এখান থেকে আমরা চলে যাব আরেকটি দর্শনীয় স্থানে। হনুমানজির একটি মন্দির, তার সঙ্গেই হনুমানজির একটি সুবিশাল মূর্তি রয়েছে। এখন আমরা চলে এসেছি সে বিখ্যাত ইমামবাড়াতে। 200 বছরের পুরনো এই ইমামবাড়া হাজী মোহাম্মদ মহসিন 1841 থেকে 61 পর্যন্ত এটি তৈরি করেছিলেন। 10 টাকা টিকিটের মাধ্যমে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই হুগলি ইমামবাড়া সম্পর্কে এই লেখা থেকে অনেক কিছুই জানতে পারলাম। লন্ডনের বিগ বেন ঘড়ির পরে এই ঘড়িটির স্থান। এটি দ্বিতীয় পৃথিবীর বৃহত্তম ঘড়ি। এই ঘড়িটি নির্মাণ করতে 11,721 টাকা লেগেছিল তখনকার দিনে। ইমামবাড়ার ভিতরে অসম্ভব সুন্দর কাজ রয়েছে এবং দুদিকেই দোতলার অনেক ঘর রয়েছে। মুসলিম স্থাপত্য শিল্পের দারুণ নিদর্শন আমরা এখানে দেখতে পেলাম। ক্লক টাওয়ারে উঠতে গেলে 152টি সিঁড়ি পার হতে হয়। এখানে মহিলাদের এবং পুরুষদের ওই টাওয়ারে উঠবার জন্য আলাদা সিঁড়ি ব্যবহার করা হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা 3টি ঘন্টা দেখতে পাবো।
ঘণ্টাগুলি যথাক্রমে ৮০ মণ, ৪০ মণ ও ৩০ মণ রয়েছে। বড় ঘণ্টাটি ১ ঘণ্টা অন্তর, মাঝের ঘণ্টাটি আধ ঘণ্টা অন্তর এবং ছোট ঘণ্টাটি ১৫ মিনিট অন্তর বাজে। এই ঘড়িটিকে চালনা করবার জন্য ২০ কিলো ওজনের একটি চাবি রয়েছে, যা সপ্তাহে একদিনই ২ জন লোকের মাধ্যমে এটি দম দিতে হয়। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওই ঘড়িরই যন্ত্রাংশ। এখান থেকে আমরা চলে এসেছি সূর্য ঘড়ি, যা এই ইমামবাড়াতেই একমাত্র এখন রয়েছে। ওখান থেকে আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চের ভেতরে। ১৫৯৯ সালে পর্তুগিজরা এই চার্চটি স্থাপন করেছিলেন। এই ব্যান্ডেল চার্চেরও নানা রকম গল্প রয়েছে। আজ এখানে অনেকেই প্রার্থনা করতে এসেছেন। এটি প্রার্থনা সভাগৃহ। চারিদিকে যীশু খ্রিস্টের নানা রকম মূর্তি এখানে আমরা দেখতে পাই, সুন্দর করে সাজানো। যীশু খ্রিস্টের জীবনীটা মূর্তির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। ক্রুশবিদ্ধ যিশুকে মাদার মেরি কোলে নিয়ে রয়েছেন। এবার আমরা চলে এলাম বাঁশবেড়িয়াতে। এখানে হংসেশ্বরীর মন্দির খুবই বিখ্যাত, সেটি দেখব বলে। রাজা নৃসিংহদেব এই মন্দিরটির জন্য ১৭৯৯ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মন্দিরটি ১৮১৮ সালে সম্পূর্ণ হয়। মন্দিরে ১৩টি মিনার রয়েছে, যা পদ্মের কুঁড়ির ন্যায় দেখতে। আমরা সন্ধ্যাবেলায় যাওয়ায় এখানে সন্ধ্যা আরতিটি উপভোগ করতে পারলাম। শুনেছি এর মধ্যে ৫টি সিঁড়ি আছে, যা দিয়ে উপরে যাওয়া যেত। বর্তমানে সেগুলি আর ব্যবহার করতে দেওয়া হয় না। পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। টেরাকোটার আদলে অসম্ভব সুন্দর কারুকার্য খচিত এটি। এই মন্দিরের বারান্দায় আগে প্রবেশ করতে দেওয়া হতো, বর্তমানে তার দেওয়া হয় না। দূর থেকেই আমরা এই টেরাকোটার মন্দিরটিও উপভোগ করলাম। হংসেশ্বরী মাতা দেবী দক্ষিণাকালী পূজিত হন। দেবী পদ্মের উপরে অধিষ্ঠান করছেন। অসম্ভব সুন্দর এই মন্দিরটি। শুনেছি এখানকার মাও খুব জাগ্রত। বহু পুণ্যার্থী আজকে এসেছেন এখানে মায়ের দর্শনে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। এই রাস্তা ধরে আমরা চলেছি আদি সপ্তগ্রাম স্টেশনে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমরা পৌঁছিয়ে গেছি আদি সপ্তগ্রাম স্টেশনে। এখান থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন।